হ্যালো এভরিওয়ান, এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আজকে ডিডি স্টারের একটি গুরুত্বপূর্ণ একটি ইকোনমিক্যাল রিপোর্ট। আজকে এই রিপোর্টটাকে আমরা রিডিংয়ের মাধ্যমে অ্যানালাইসিস করব। এমনভাবে আমরা অ্যানালাইসিস করব যে রিডিং থেকে কীভাবে আমরা রাইটিংয়ে বিশেষ করে ফোকাস রাইটিংয়ে কীভাবে ইমপ্রুভ করতে পারি। সামনে যে ব্যাংকের সিনিয়র অফিসার এবং অফিসার জেনারেলের যে রিটার্ন পরীক্ষা, এখানে যে ফোকাস প্রেসি, এরপর হচ্ছে অর্থাৎ সামারি রাইটিং, কোয়েশ্চেন অ্যান্সার, ট্রান্সলেশনস ইত্যাদিকে টার্গেট করি কীভাবে আমি রিডিংটা প্র্যাকটিস করি। সেই রিডিং থেকে কীভাবে ওই বিষয়গুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে ইমপ্রুভ করতে পারি, প্রস্তুতি নিতে পারি, সেগুলো আমি লাইন বাই লাইন অ্যানালাইসিস করে দেখাবো। ওকে, আমরা এখন শুরু করব। এখানে যে হেডলাইনটা প্রথমে যেটা বলা হচ্ছে, ক্যান এফওয়াই বলতে বোঝানো হচ্ছে যে ফিসকাল ইয়ার, রাজস্ব বছর, আর্থিক বছর 27 বাজেট ব্রিং দ্য ইকোনমি ব্যাক টু লাইফ। এই সেন্টেন্সের মধ্যে ব্রিন হচ্ছে দ্য ব্রিন, বরফ। এই সেন্টেন্সের মধ্যে ব্রিন হচ্ছে দ্য বরফ। এখানে ব্রিন যদি বরফ হয় তাহলে সাবজেক্ট হচ্ছে যে এই যে FW27 বাজেট, এটা হচ্ছে যে সাবজেক্ট, এবং ক্যান হচ্ছে যে অক্সিলিয়ারি বরফ, মডেল বরফ। এই যে মডেল বরফের পরে বরফের B0 অর্থাৎ বরফের বেস ফর্ম হয়। এখন অক্সিলিয়ারি বরফ সাবজেক্টের আগে কেন? কারণ এটা হচ্ছে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স যখন আমরা গঠন করব তখন সর্বদা আমাদের অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের আগে আনতে হবে। আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? ব্যাক টু লাইফ। ব্যাক টু লাইফ মানে জীবন ফিরে পাওয়া, পুনরুজ্জীবিত করা। অর্থাৎ যে সামনের আর্থিক বছর, অর্থাৎ সামনের বাজেট যে 27-এর যে বাজেটটা, সেটাকে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারবে, আবার আগের জায়গায় নিয়ে যেতে পারবে, এভাবে বোঝানো হচ্ছে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে ব্রিন কাকে? দ্য ইকোনমিকে। এই অংশটা হচ্ছে দ্য একটা অবজেক্ট। এটা যেহেতু অবজেক্ট, কারণ কেন অবজেক্ট বুঝেছি, এটা আমি ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে পেয়েছি। অবজেক্ট যখন একাধিক ওয়ার্ড, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং ইকোনমি নাউন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন অবজেক্টের কাজ করেছে, দ্যাট মিনস নাউনের কাজ করেছে। নাউন যখন হয় তখন আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে একটি নাউন ফ্রেজ। ঠিক আবার অনুরূপভাবে যদি দেখা হয়, এটা নাউন ফ্রেজ বুঝলাম, ব্যাক টু লাইফ কোথায়? আগের জায়গায়। আবার এই অংশটা ওয়াইয়ের দ্বারা প্রশ্ন করলে হচ্ছে, তাহলে এটা যদি ওয়াইয়ের দ্বারা প্রশ্ন করলে পাই তখন আবার এটা হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটি হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে লক্ষ্য করেন, একটা সেন্টেন্স যখন গঠন করা হবে, যদি প্রথমে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব, যদি এটা ইন্টারগেটিভ সেন্টেন্স বেজই অক্সিলিয়ারি ভার্ব আগে হয়েছে, মেইন ভার্বের পরেই অবজেক্ট, অবজেক্টের অর্থাৎ নাউন ফ্রেজ বা অবজেক্ট, এরপরে যদি কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্বের ফ্রেজ ধরা হয় তাহলে সেন্টেন্স সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদ দেওয়া ভার্বের বাকি অংশটার মধ্যেই হবে। তাহলে এখান থেকে দেখে নিয়েছেন একটা সেন্টেন্সের মধ্যে বিন্যাসটাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এর বাইরে কী হয়, অ্যাডভার্ব বা অ্যাডভার্বের ফ্রেজটা কোথায় হবে। আমরা যখন একটা সেন্টেন্স তৈরি করব প্রাথমিকভাবে এই বিষয়গুলো জানা রাখতে হবে। আচ্ছা, একটু আমরা এভাবে প্রত্যেকটা আমি এমনভাবে পয়েন্ট আউট করবো, এমনভাবে অ্যানালাইসিস করব, সাথে সাথে এটার সাথে রাইটিংয়ের কি রিলেটেড, রাইটিংটা কীভাবে লিখতে পারি সে বিষয়কে আমি আলোকপাত করার চেষ্টা করব। ওকে, ভিডিওটা একদম সম্পূর্ণ দেখলে উপকৃত হবেন। একটু বিস্তারিত কী বলে একটু দেখি আমরা। বলা হচ্ছে যে অ্যাজ ফাইন্যান্স মিনিস্টার আমির খসরু মাহমুদ চৌধুরী প্রিপেয়ার্স ভার্বের সিঙ্গুলার ফর্ম, ভার্বের শেষে অ্যাজ যুক্ত থাকলে সেটা ভার্বের সিঙ্গুলার ফর্ম, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। এই যে যেটা দেখেছি অ্যাজ হচ্ছে এখানে যেহেতু ভার্ব, এবং তাহলে এটা অংশটাই হচ্ছে যে সাবজেক্ট, ভার্ব সাবজেক্ট অংশযুক্ত, ভার্ব এবং সাবজেক্ট অংশযুক্ত, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে যে একটা ক্লজ, যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে সেটা হচ্ছে একটি ক্লজ। এটা যেহেতু ক্লজের আগে হয়েছে অ্যাজটা, সেহেতু আমি বলতে পারি এটা হচ্ছে একটা কনজাংশন। এটা হচ্ছে একটা কনজাংশন। দ্য FY27 বাজেট, আবার নাউন ফ্রেজ। তাহলে কি বলা হচ্ছে? যেমনই, অ্যাজটা হচ্ছে যে যেমনই অর্থে ব্যবহার করা হচ্ছে, যেমনই অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী যে 2027 সালের যে বাজেট প্রস্তুতি
করতেছে, দ্য সেন্ট্রাল কোয়েশ্চেন, প্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সেন্ট্রাল দ্বারা এখানে সিগনিফিক্যান্টকে বোঝানো হচ্ছে, এখানে ইম্পর্টেন্টকে বোঝানো হচ্ছে, এখানে ভাইটালকে বোঝানো হচ্ছে, হাইলাইটেডকে বোঝানো হচ্ছে। ইজ, এই যে এটা সেন্ট্রাল কোয়েশ্চেন ইজ, এটা আরেকটা ক্লজ পেয়েছি। তাহলে আরেকটা ক্লজ পেয়েছি, ক্লজ 1, ক্লজ 2। এখানে বিষয়টা মাথায় রাখতে হবে, এসটা হচ্ছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে আমি বলতেই পারি যে এই অংশটা হচ্ছে যে একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যেটা হবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বলতেই পারি যে এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। অ্যান্ড এটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, দ্য সেন্ট্রাল কোয়েশ্চেন, এটা হচ্ছে যে একটা প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ। অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো ক্লজ যুক্ত হলে যেই ক্লজের আগে সাবঅর্ডিনেটিং কনজাংশন সেটা সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা নিশ্চিন্তে বলতে পারেন এটা হচ্ছে আরেকটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ। আবার এখানে ওয়েদার, কিনা, এটার অর্থ হচ্ছে যে এটা কিনা, এরকম, এটাও একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি। দ্য নিউ ফিসক্যাল মেজার্স, যে নতুন যে রাজস্ব পদক্ষেপ, আর্থিক পদক্ষেপ। ক্যান রিস্টোর, যেটা পুনর্গঠন করতে পারে। কনফিডেন্স, যে আত্মবিশ্বাস। ট্রান্সলেশনটা দেখেন কীভাবে করতেছি এখান থেকে। অ্যামান বিজনেস অ্যান্ড বিজনেসেস, বিজনেস থেকে বিজনেসেস, অর্থাৎ ব্যবসায়ীগুলোর মধ্যে যে কনফিডেন্স তৈরি করতে পারে সেরকম পদক্ষেপ রিস্টোর করতে পারে। এমিড, মধ্যে দিয়ে, মাউন্টেন ইকোনমিক প্রেশার। এই মাউন্টেন মানে আমরা বুঝি বিশাল কোন আকৃতি বা পর্বতকে, তবে এখানে মাউন্টেন মানে হচ্ছে যে কন্টিনিউয়াসকে বোঝানো হচ্ছে যদি ট্রান্সলেশনটা দেখি। এখানে আমরা যখন আমাদের ট্রান্সলেশনে হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটি, ব্যাংকের মতো খুব গুরুত্বপূর্ণ একটি মার্কস, যখন ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে যখন ইংলিশ করি হয়, ট্রান্সলেশনটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা সরাসরি অনেক সময় কিন্তু লিটারাল মিনিংয়ে কিন্তু ট্রান্সলেশন করতে পারি না। লিটারাল মিনিং করলেও কিন্তু এটা হচ্ছে যে ওয়ার্ড বেদে শব্দ চয়নটা আমাদেরকে জানতে হবে, কোথায় কোন শব্দটা আমরা নিব। যেমন এখানে যদি আমি বলি পাহাড় পরিমাণ অর্থনৈতিক প্রেশারের মধ্যে দিয়ে, এভাবে যদি হয়, তবে এখানে এভাবেও হতে পারে যে চলমান অর্থনৈতিক প্রেশারের মধ্যে দিয়ে যে ব্যবসাগুলোর মধ্যে আর্থিক সুবিন্যস্ত ব্যবস্থা এমনভাবে পুনর্গঠন করতে হবে যাতে তাদের মধ্যে কনফিডেন্সের জন্ম দেয়। তাহলে এখানে আমি চলমান বললেও কিন্তু এটা ভুল হচ্ছে না। তাহলে এটা চলমানটা আমি কীভাবে বুঝেছি, এই যে সেন্টেন্সের মধ্যে বোঝা যাচ্ছে যে সরকার যে রাজস্ব বাজেটটা গ্রহণ করবে, তো বাজেট গ্রহণ করবে যে সরকার চাচ্ছে যে আগে যে সকল সমস্যাগুলোকে কাটিয়ে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে যাতে একটা আত্মবিশ্বাস হয়। এখন সেই প্রেশারটা, অর্থনৈতিক চাপটা কিন্তু আগে ছিল, এখনও আছে, যেটা চলমান। তাহলে আমি এভাবেই মাউন্টেনটা ওটা নিয়েছি, চলমানটা বুঝে নিয়েছি। আবার এটাকে এভাবেই বলতে পারি যে আমি এটা পাহাড় পরিমাণ আর্থিক বা অনেক বড় একটা আর্থিক চাপ, সেটাও কিন্তু ভুল হবে না। এখানে যেহেতু এটা মাউন্টেনের সাথে কথাটা, এটা হচ্ছে যে একটা ম্যাটাফোর বলতে পারি, ম্যাটাফোর। অর্থাৎ ট্রান্সলেশন করার সময় কিন্তু এখানে কোনো ফিগার অফ স্পিচ আছে কিনা, কিন্তু ট্রান্সলেশনটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ। অথবা আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ম্যাটাফোর, এটা মানে অনেক কিছু বাড়িয়ে বলা হচ্ছে, তাহলে এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে যে একটা পার্সোনিফিকেশন, এটা হচ্ছে যে একটা হাইপারবোল, এটা হচ্ছে যে একটা হাইপারবোল। যখন আমরা অনেক কিছুকে বাড়িয়ে বলবো তখন এটাকে হাইপারবোল বলা হয়। আচ্ছা, যাই হোক, আমরা এটা বুঝেছি কীভাবে ট্রান্সলেশন করতে হবে। তবে এই সেন্টেন্সটা একটু আমরা যদি বিশ্লেষণ করি, যে ফোকাস রাইটিং আর ফ্রি হ্যান্ড রাইটিং যে বিষয়গুলো বিবেচনা করা দরকার, সেটা আমি অলরেডি এই সেন্টেন্সটা অ্যাজ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, ওয়েদার এটাও একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, লক্ষ্য রাখেন। তাহলে যতটা সাবঅর্ডিনেটিং কনজাংশন ততটা সাবঅর্ডিনেট ক্লজ, প্রত্যেকটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের পর একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন দেখেন এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, ওয়েদার এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। একটা সেন্টেন্সের মধ্যে একাধিক সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে, নো প্রবলেম, তবে মিনিমাম একটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ হতে পারে। এই যে দ্য সেন্ট্রাল কোয়েশ্চেন ইজ, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটা সেন্টেন্সে একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, এবার একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ, এরপরে হচ্ছে একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে যে একটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার, এটাকে আমরা বলতে পারি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। এখন প্রশ্ন হতে পারে
আমি যদি এটাকে আবার সাইনে সিম্পল করতে পারি, এই যে লেখার এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেকানিজম, আমি এটাকে আবার কম্পাউন্ডে রূপান্তর করতে পারি। এখন আমি যদি এটাকে সিম্পলে রূপান্তর করতে পারি, আমরা জানি সিম্পলে রূপান্তর করার জন্য একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তাহলে এখানে তার মানে এটাও একটা ক্লজের বৈশিষ্ট্য, তার মানে এখানে 3টা ক্লজকে একটা ক্লজে রূপান্তর করতে হবে। 3টা ক্লজকে যদি আমি একটা ক্লজে রূপান্তর করতে চাই, তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আরও 2টা ক্লজকে আমাকে ফ্রেজে রূপান্তর করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এটাই একটা ফোকাস রাইটিং বা নিচ থেকে বানিয়ে লেখার আরেকটা হচ্ছে যে মেকানিজম। ক্লজ থেকে ফ্রেজ, ফ্রেজ থেকে ক্লজ, লেখার ভেরিয়েশন করার জন্য এই জিনিসটা একটু জানতে হবে। এবং কমপ্লেক্স থেকে সিম্পল, এখানেও কিন্তু আমি সিম্পল নিয়ে গেলে অনেকগুলো ক্লজ কমিয়ে ফেলতে হবে, তাহলে অনেকগুলো ক্লজকে কমানোর জন্য আমি 2টা ক্লজকে কমিয়ে ফেলতে হবে। সেক্ষেত্রে ক্লজ থেকে ফ্রেজ বা ক্লজ থেকে আমি ওয়ার্ডসে রূপান্তর করব। এবং এখানে যে ফাইনাইট ভার্বগুলো আছে এগুলোকে আমি নন ফাইনাইট ভার্বে রূপান্তর করতে হবে। এই জিনিসটা আমাকে জানতে হবে। ফোকাস টাইটেনের আরেকটা এটা গুরুত্বপূর্ণ আরেকটা বৈশিষ্ট্য। আবার এখানে আমি যদি গ্রামেটিক্যালি যদি কিছু কথা যদি বিশ্লেষণ করি, সেটা হচ্ছে আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার। একটা হচ্ছে দ্য নাউন ক্লজ, আরেকটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটা হচ্ছে দ্য অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে আমি যদি বলি পরীক্ষার মধ্যে হচ্ছে যে প্রিলিমিনারি লেভেলের কিন্তু কোয়েশ্চেনটা করা হয়। যেমন ফাইনান্স মিনিস্টার আমির খসরু মাহমুদ চৌধুরী প্রিপেয়ার্স দ্য FY27 বাজেট, যেমন এটা হচ্ছে যে যখন যেমনই একটা বাক্যের শুরুতে যদি কোনো ক্লজ হয়, সাবঅর্ডিনেট ক্লজ হয়, সেটা যদি যেমন, কারণ, শর্ত, রেজাল্ট এবং এটার পর যদি কমাতে হয়, সেটা নিশ্চিত এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে ফাইনান্স মিনিস্টার এই এতটুকু পর্যন্ত এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আবার যদি বলি ওয়েদার, এই ক্লজটা কোন ক্লজ? এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কোন ক্লজ? এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এটা কীভাবে করি? যেমন এখানে ইজ, তাহলে সেন্ট্রাল কোয়েশ্চেনটা কি? এই যে সাবজেক্টের ফুল পরিচয় হচ্ছে যেটা, তার মানে সেন্ট্রাল কোয়েশ্চেনের এই অংশটা হচ্ছে যে একটা কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট এখানে বিভার্বের পরে এটা হচ্ছে যে নাউন ক্লজ হিসেবে কাজ করবে। এই যে সাবঅর্ডিনেট ক্লজটা এটা হচ্ছে যে একটা নাউন ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরও যদি বিষয়টা বুঝাই, এটা এমন একটা প্রেপোজিশন যেটার পরে বিটুইন বোঝাতে আমরা যখন বিটুইন ইউজ করবো, বিটুইন মানে দুজনের মধ্যে, আর অ্যামাং এক দুইয়ের অধিকের মধ্যে, বিজনেসে এটা ফ্লোরাল অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বোঝানো হচ্ছে। আর এখানে এমিড এটা হচ্ছে একটা প্রেপোজিশন যেটা হচ্ছে মধ্যে দিয়ে এমিড। এবং আবার আলাদা করে যদি বিবেচনা করি মাউন্টেন ইকোনমিক প্রেশার, এখন মাউন্টেনটা কি? মাউন্টেনটা হচ্ছে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এটা এই নাউন ফ্রেজটাকে মডিফাই করেছে। আবার তাহলে মাউন্টেন ইকোনমিক প্রেশার এটা কিন্তু তাহলে বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, কিন্তু বাস্তবে কিন্তু আবার সেটা কিন্তু আবার অন্যরকম হয়ে যাচ্ছে। কেন? ফুলটা বিবেচনা করলে প্রেপোজিশন থাকাতে প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ ফ্রেজ আমি বলতে পারতেছি না। প্রেপোজিশন থাকার কারণে এতটুকু পর্যন্ত আবার এটা নাউন ফ্রেজ হয়ে যাচ্ছে, কারণ এখানে প্রেপোজিশনের পরে হচ্ছে যে নাউন ফ্রেজ হয়। আচ্ছা, এটা আমরা বুঝেছি। একটু পরবর্তীতার মধ্যে আমরা যাব। এরপর কি বলা হচ্ছে দেখেন, এরপর কি বলা হচ্ছে, এরপরে যে বলা হচ্ছে বাট দ্য টাইম ইন কোড হার্ডলি বি আর্টস। এই যে দেখেন, এই ওর্সটা হচ্ছে একটা কম্পারেটিভ ফর্ম, ওর্সটা হচ্ছে দ্য কম্পারেটিভ ফর্ম, যেটা ব্যাড আর ইল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওর্স। অর্থাৎ ওর্স মানে ব্যাড মানে খারাপ, ওর্স মানে অধিকতর খারাপ। আবার এখানে হার্ডলি এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ এটা নটের অর্থ প্রকাশ করে। এরকম কিছু নেগেটিভ অর্থ আছে। এই যে দেখেন, এগুলো যদি আপনি না চেনেন সঠিকভাবে আপনি ট্রান্সলেশন করতে পারবেন না। হার্ডলি, ভিয়ারলি, রিয়ালি, স্কেয়ার্সলি, সেলডম, এগুলো সবগুলোর অর্থ হচ্ছে যে কদাচিৎ বোঝাই। বাংলায় যদি বলি প্রত্যেকটা হচ্ছে যে কদাচিৎ। কদাচিৎ মানে যেটা নয়, নট, নো, এগুলোর অর্থ প্রকাশ করে। তার মানে কিন্তু আবার যদি এটাকে আমি পার্টস অফ স্পিচে যদি বিশ্লেষণ করি, আপনাকে রাইটিংয়ের প্র্যাকটিসের জন্য কিন্তু প্রতিদিন রিডিংটা করতে হবে, হোক এটা নিউজ পেপার থেকে বা অন্য যে কোনো বই থেকে, বিশেষ করে সাম্প্রতিক বিষয়গুলো জানার জন্য এবং আপনার লেখার রাইটিংটাকে আরও বেশি কিন্তু অ্যাডভান্স লেভেলের করার জন্য কিন্তু নিউজ পেপার পড়ার কোনো বিকল্প না। আপনি নির্দিষ্ট একটা পেজ, একটা রিপোর্ট, একটা এডিটোরিয়াল, একটা অপিনিয়ন, একটা কলাম প্রতিদিন পড়েন এবং এমনভাবে পড়বেন ফুল পত্রিকা পড়ার কোনো দরকার নেই। আপনি একটা নির্দিষ্ট অংশ পড়েন এবং প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আপনি বিশ্লেষণ করেন। আপনি যখন এভাবে বিশ্লেষণ করবেন তখন আপনার লেখার মধ্যে আপনি এগুলো হচ্ছে যে প্র্যাকটিক্যালি ওখানে যেভাবে সেন্টেন্সটা কারেকশন করেছেন, কীভাবে গঠন করেছেন, লেখার মধ্যে আপনি ইউজ করবেন। যেমন এখানে বাট কিন্তু এটা একটা কোঅর্ডিনেটিং কন্ডিশন। বাট কখন কোঅর্ডিনেটিং কন্ডিশন? তখন দুইটা ক্লজের মাঝখানে হবে।
এখানে হবে। কিন্তু এখন বার যখন ফুল সেন্টেন্সের আগে হয়েছে তখন এটা বারটা হচ্ছে আমি এটা একটা অ্যাডভার্বেল কানেক্টরস হিসেবে ইউজ করেছি, অ্যাডভার্ব বিবেচনা করতে হবে। তাহলে কুড এটা হচ্ছে মডেল ভার্ব বা ফাইনিট ভার্ব। তাহলে কুড হচ্ছে দ্য টাইমিং হচ্ছে এখানে সাবজেক্ট, দ্য টাইমিং এটা হচ্ছে এখানে সাবজেক্ট। এখন মডেল ভার্বের পরে কিন্তু মেইন ভার্ব থাকে। মেইন ভার্ব কি বি হচ্ছে এখানে মেইন ভার্ব। মডেল ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম হবে বি। তাহলে বোঝা যাচ্ছে যে এই সমস্ত অ্যাডভার্বগুলোর অবস্থান আপনি যখন লিখতে যাবেন কোথায় রাখবেন, বিন্যাসগুলো আপনাকে বুঝতে হবে। এই যে মডেল ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে এই সমস্ত অ্যাডভার্বগুলো, এই নেগেটিভ অ্যাডভার্বগুলো সর্বদা কিন্তু বসে। আবার এটা ওর্স অ্যাডজেক্টিভ কেন হয়েছে দেখেন, কত যে বিন্যাস। আপনি যদি এগুলো এইভাবে করেন, রিডিংটা বারবার করেন, আবার নিজের মতো করে যদি এগুলো লেখার মাধ্যমে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার ব্রেইন স্টর্মিং এমনভাবে হয়ে যাবে, লিখতে গেলে আপনাকে এত চিন্তা করতে হবে না কোথায় কী ব্যবহার করবে, সেটা অটোমেটিক্যালি হচ্ছে ন্যাচারালি আপনার হাতের মধ্যে এসে যাচ্ছে। তাহলে বি ভার্বের পরে এটা লিঙ্ক ইন ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। তাহলে বোঝা যাচ্ছে কিন্তু যে সময়টা সেটা হচ্ছে যে কুড হার্ডলি বি ওয়ার্ডস, খারাপ না হতে পারে, কথাটা এরকম। কিন্তু খারাপটা একদম না হতে পারে, মানে যদি সরকার যদি কিছু রিফরমেশন করে খুব গুরুত্ব না, এখন যে অবস্থা আছে সামনে হয়তো কিন্তু এই রিফর্মসগুলোর কারণে কিন্তু হচ্ছে একটু ভালো অবস্থান আসতে পারে অর্থনীতি। এর জন্য বলা হচ্ছে দ্য টাইমিং কুড হার্ডলি বি ওয়ার্ডস, মানে অধিকতর অবস্থা খারাপ না হতে পারে এরকম। এরপর কি বলা হচ্ছে, হিজ ফার্স্ট বাজেট। ফার্স্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং হিজ এটা হচ্ছে একটা প্রনাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এখানে হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। কীভাবে অ্যাডজেক্টিভ বুঝে যে বাজেট হচ্ছে এখানে নাউন, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ তার প্রথম বাজেট ফর দ্য নিউ গভর্নমেন্ট, যে নতুন সরকারের জন্য। তাহলে এই যে কামস যে এসেছে এটা ফাইনিট ভার্ব। তাহলে একদম এখান থেকে এতটুকু পর্যন্ত সাবজেক্ট। একটা দেখবেন আপনি যে এখনও দেখেছেন কোনো সেন্টেন্স কনজাংশন দিয়ে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোনো সেন্টেন্স দেখেন অ্যাডভার্ব দিয়ে, আবার কোনো সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, আবার কোনো সেন্টেন্স সাবজেক্টটা নির্দিষ্ট ওয়ার্ডে না লিখে আমি একটা ফ্রেজ, বড় একটা ফ্রেজ, যেমন হিজ ফার্স্ট বাজেট ফর দ্য নিউ গভর্নমেন্ট, এই যে বিশাল একটা সাবজেক্ট একটা নাম ফ্রেজে রূপান্তর করেছি। এই যে লেখার ভেরিয়েশন, আপনি যখন লিখতে যাবেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট বারবার যদি এভাবে লিখেন আপনার লেখাটা খুব সিম্পল হচ্ছে। এক্সামিনার এটাকে আপনাকে কিন্তু ডিকোড করার চেষ্টা করবে, এটা নর্মালাইজ করবে খুব। এটা এক্সট্রাঅর্ডিনারি যখন কখন নিবে, যেমন পত্রিকা থেকে এখানে আপনি যখন রিডিংটা করেন এগুলো আপনার মাথায় আনতে হবে। কোন সেন্টেন্স, একটা সেন্টেন্স একভাবে শুরু করতেছে, জিনিসগুলো মাথায় রাখবেন। তাহলে এই যে হিজ ফার্স্ট বাজেট ফর দ্য নিউ গভর্নমেন্ট কামস, তার এই নতুন সরকারের জন্য এটা তার প্রথম বাজেট। এই যে আমির খসরু, এই যে মন্ত্রী মহোদয় যিনি অর্থমন্ত্রী, ওনার কথা বলা হচ্ছে। অ্যাগেন ইজ দ্য ইকোনমিক ব্যাকড্রপ। এখানে ব্যাকড্রপ মানে কি, কনটেক্সট, এটা সিনোনিম হচ্ছে যে কনটেক্সট, প্রেক্ষাপট। যে অর্থনৈতিক যে প্রেক্ষাপটকে ভিত্তি করে এটা হচ্ছে যে তার প্রথম বাজেট। তাহলে দ্যাট যেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করেছে। আমরা রিলেটিভ প্রোনাউনটা দেখব, এটা হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। রিলেটিভ প্রোনাউন দেখবেন কীভাবে ব্যবহার করা হচ্ছে। লিভস লিটল রুম, লিভস লিটল রুম এটা একটা ইডিওমিক এক্সপ্রেশন। রুম মানে কক্ষ, তবে এখানে রুমকে বোঝানো হচ্ছে যে এটা একটা ম্যাটাফোর হিসেবে। লিটল রুম হচ্ছে যে এখানে রুমকে বোঝানো হচ্ছে যে এখানে অ্যাডভান্টেজের সাথে, অ্যাডভান্টেজেস সুবিধাকে, অর্থাৎ খুব কম সুবিধা থাকতে পারে। ফর অপটিমিজম যেটা আশাবাদী, খুব কম আশাবাদী হতে পারে, এটা এরকম বোঝানো হচ্ছে। লিভস এখানে হচ্ছে যে ফাইনিট ভার্ব। তাহলে এখানে দেখেন যতটা ফাইনিট ভার্ব ততটা ক্লজ। এখানে ফাইনিট ভার্ব এটা একটা ক্লজ, এটা ফাইনিট ভার্ব এটা একটা ক্লজ। ক্লজ ফাইনিট ভার্ব সাবজেক্টযুক্ত ক্লজ, মানে ভার্ব আর সাবজেক্ট থাকলে এটা ক্লজ। তাহলে দ্যাট আমি নিজে বলতে পারি এটা হচ্ছে একটা কনজাংশন। তবে এই কনজাংশনটা আবার রিলেটিভ কেন বলেছি, রিলেটিভ কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন কেন বলেছি সেটার দিকে একটু পরে যাচ্ছি। লিভস লিটল রুম অপটিমিজম, অপটিমিজমের সিনোনিম হচ্ছে যে ফ্যাসিমিজম, ফ্যাসিমিজম। এই যে দেখেন এখানে যখন আপনি এইভাবে ওয়ার্ডগুলো অ্যানালাইসিস করবেন তাহলে আপনার মধ্যে কিন্তু অনেক ভোকাবুলারি প্র্যাকটিস হচ্ছে। আসলে ভোকাবুলারি শেখার কিন্তু নির্দিষ্ট সোর্স কোনো না। আপনি যখন রিডিং করবেন, রিডিং থেকে যখন প্রচুর এভাবে যখন ওয়ার্ডগুলো যে অটোমেটিকলি আপনার শেখা আছে সেটা আপনার দেখা হচ্ছে, তাহলে এটা রিভিশন হচ্ছে, রিভাইজ হচ্ছে। আপনি যখন নতুন ওয়ার্ডটা যখন আপনি পড়বেন, এখানে অজানা ওয়ার্ড পড়েছেন সেটা নোট ডাউন করেন, তাহলে এভাবে অনেকগুলো ওয়ার্ডও সংরক্ষণ হচ্ছে। তাছাড়া আপনি যখন ওয়ার্ডটা পড়বেন সেটাকে সিনোনিম অ্যান্টোনিম করবেন, তাহলে আপনার ওয়ার্ড আরও বেশি স্টক হয়ে যাচ্ছে। লেট অ্যালোন,
এটা একটা মানে প্যারালাল স্ট্রাকচারের অংশ। লেট অ্যালোনের আগে নাউন, পরেও নাউন, আগেও নাউন ফ্রেজ হলে পরেও নাউন ফ্রেজ। অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা, যেটা ডিজায়ার বলতে পারি, গোল বলতে পারি, সিনোনিম। দেখেন এভাবে পড়ার সময় কিন্তু অনেকগুলো কিন্তু সিনোনিম অ্যান্টোনিম বের করার চেষ্টা করতে হবে। আপনার ওয়ার্ডগুলো আপনাকে রিমাইন্ড করতে হবে লেখার মধ্যে এগুলো। যেমন এটাকে আমি বলতে পারি গোল, এটাকে বলতে পারি এইম। অর্থাৎ আশাবাদী তো কম, আশাবাদী তো দূরের কথা, অ্যাম্বিশন তো দূরের কথা, আর খুব কম আশাবাদী করা যায়। মানে এই যে কথাটা বলা হচ্ছে, উনি যে বাজেটটা নিতে যাচ্ছে সেই বাজেটটা এত বেশি আশা, খুব কম আশা করা যায়, উচ্চ আকাঙ্ক্ষা তো দূরের কথা। কারণ এখানে অনেকগুলো কিন্তু বিষয় আছে, অনেক মানে লাস্ট গভর্নমেন্টের অনেক অর্থনৈতিক মানে টালমাটাল অবস্থা, ঋণের বোঝা, অনেক কিছু বিষয়কে কিন্তু উনি বাজেটটা ঘোষণা করতেছে, এই জন্য এই সমস্যার কথাটা বলতেছে। এখানে যে একটা কথা লেট অ্যালোন, এটা ট্রান্সলেশন করতে গেলে কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন রিডিংয়ের মাধ্যমে বিষয়গুলো জানতেছেন, দেখেন আশাবাদী তো কম, উচ্চ আকাঙ্ক্ষা দূরের কথা। অর্থাৎ আপনি একটা ছোটো কাজ করতে পারতেছেন না, বড় কাজ তো দূরের কথা, অসম্ভব। সেক্ষেত্রে আমরা লেট অ্যালোন ইউজ করতে পারি। এটা একটা প্যারালাল স্ট্রাকচারের আগে পরে ইউজ করা হয়, কিন্তু মনে রাখবেন এটার আগে যেটা, পরেও কিন্তু সেটা হবে নাউন। আচ্ছা, এটা তো বুঝেছেন। তাহলে এখানে আমরা পেয়েছি লিভস, লিটল রুম, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ দ্যাট এটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন সবসময় সাবঅর্ডিনেটিং কন্ডিশন হয়। তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন একটু আছে রিলেটিভ প্রোনাউনটা একটু আমরা বিশ্লেষণ করি। এখানে কি বলা হচ্ছে একটু দেখেন। এই যে দ্যাট, কোনটা রিলেটিভ প্রোনাউন? যখন দুইটা ক্লজের মাঝখানে এরকম মনে করো রিলেটিভ প্রোনাউন। আপনি সেন্টেন্স দেখেন, এখান থেকে আপনাকে আমি শেখাচ্ছি যে কীভাবে আপনি দুটো ক্লজকে একটা সেন্টেন্সে কম্বাইন করবেন, একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবেন। এই রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে আপনি এরকম অহরহ অনেকগুলো সেন্টেন্স কিন্তু একসাথে করে ফেলতে পারবেন, যেটা বিশেষ করে প্যাসিভ রাইটিং এবং সামারি রাইটিং আপনার নিজের মতো করে কোয়েশ্চেন অ্যান্সার লেখার জন্য। এই যে এখানে যদি আমি হোয়াট দিই, বা এখানে যদি আমি হুইস দিই, এখানে যদি হু দিই, তাহলে হু দিলে এখানে ব্যক্তি থাকতে হবে আগে, হোয়েন দিলে এখানে টাইম থাকতে হবে, হোয়াট থাকলে এখানে বস্তু থাকতে হবে, দ্যাট মানে কি? তাহলে দ্যাটের এরকম একটা নাউন বা নাউন ফ্রেজ আছে। দ্যাট মানে এখানে অর্থাৎ অ্যান ইকোনমিক ব্যাকড্রপ, অর্থনৈতিক প্রেক্ষাপটকে। অর্থাৎ এগুলাই মাঝখানে তখন রিলেটিভ প্রোনাউন, এখানে যে নাউন বা নাউন ফ্রেজ থাকবে সেটার পরিবর্তে একটা সুনির্দিষ্ট গ্রহণযোগ্য প্রোনাউন আনা, এটাই একে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এবং রিলেটিভ প্রোনাউন এটা প্রোনাউন কনজাংশনেরও কাজ করবে, এবং এটা যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে এটা সাবজেক্ট, এবং একসাথে সাবজেক্টেরও কাজ করবে। এটাই হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন। আপনি রিলেটিভ প্রোনাউনটা যদি ব্যবহার জানেন, অহরহ কিন্তু সেন্টেন্স আপনি তৈরি করতে পারেন। আমি এতটুকু ট্রান্সলেশন করে দিয়েছি। আসলে ফুলটা ট্রান্সলেশন করে এত সময়, অনেক টাইমের প্রয়োজন, আর ভিডিওটা অনেক খুব লং হয়ে যায়। আমি এভাবে আপনাদের ফোকাস রাইটিংকে টার্গেট করি। আমি প্রতিদিন, আমি বারবার বলি, এ গুড রিডার ইজ এ গুড রাইটার। আপনি যদি রিডিং করেন তাহলে আপনি রাইটিং করতে পারবেন। যে আপনি সে ধারাকে লক্ষ্য রেখে ফোকাস রাইটিংকে টার্গেট করে প্রতিনিয়ত, প্রায় সময়, আগামীকাল থেকে হয়তো দিতে পারবো না, এই বন্ধের ছুটিতে চলে যাব, আবার কোরবানের পরে এসে আমি ধারাবাহিকভাবে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনাদের ব্যাংকের সিনিয়র অফিসার এবং অফিসার যারা পরীক্ষা দেবেন তাদের রাইটিংটা যাতে প্রিপারেশনটা আরও বেশি স্মুথ হয় এবং খুব ইনফরমেটিভ হয়, সেটার জন্য এই জন্য আমার সাথে থাকুন, আমার প্রোফাইলটা ফলো করে রাখুন, এবং আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং কেউ যদি ইচ্ছুক হন, আমার একটা নিউজ পেপার অ্যানালাইসিসের কোর্স চলমান আছে, যেখানে গ্রামার ফোকাসের ইনক্লুডেড। আমার কোর্সটাতে কিন্তু জয়েন হতে পারেন, ভর্তি হয়ে যেতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।